আসসালামু আলাইকুম। দ্বাদশ শ্রেণী প্রিয় শিক্ষার্থীরা, আশা করি সবাই ভালো আছো। আজকে তোমাদের রসায়ন বিজ্ঞানের দ্বিতীয় পত্রের প্রথম অধ্যায়ের দ্বাদশ শ্রেণীর সিলেবাস নিয়ে আলোচনা করব। দ্বিতীয় পত্রের প্রথম অধ্যায়টির নাম পরিবেশ রসায়ন। দ্বাদশ শ্রেণীর সিলেবাসের উপরে এর আগে একটি ক্লাস নেওয়া হয়েছে, আজকে দ্বিতীয় ক্লাস। গত ক্লাসে আমরা শিল্পে গ্যাসীয় বর্জ্য সম্পর্কে জেনেছি, বায়ু দূষণের কারণ ও প্রতিকার সম্পর্কে জেনেছি, গ্রিনহাউস গ্যাসের উৎস ও এর প্রভাব সম্পর্কে জেনেছি, সিএফসি এর ব্যবহার এবং ওজোন স্তরের ক্ষয় সম্পর্কে জেনেছি, এসিড বৃষ্টির কারণ ও প্রতিকার সম্পর্কে জেনেছি। পাঠের শিরোনাম এসিড ক্ষার সম্পর্কিত বিভিন্ন মতবাদ। আজকের আলোচনার বিষয়সমূহ হচ্ছে আরহেনিয়াসের মতবাদ, ব্রনস্টেড-লাউরির মতবাদ, লুইসের মতবাদ, মিঠা পানির উৎস। আরহেনিয়াসের মতবাদ: কোনো অ্যাসিড ও ক্ষারকে যখন পানিতে দ্রবীভূত করা হয় তখন কোন প্রকৃতির আয়ন তৈরি হয় এর উপর গবেষণা করে সুইডিশ বিজ্ঞানী সাভান্তে আরহেনিয়াস 1887 সালে অ্যাসিড ও ক্ষার সম্পর্কিত একটি মতবাদ উপস্থাপন করেন, যা আরহেনিয়াসের অ্যাসিড ক্ষার তত্ত্ব নামে পরিচিত। এই মতবাদ অনুসারে অ্যাসিড যে সকল পদার্থ জলীয় দ্রবণে হাইড্রোজেন আয়ন প্রদান করে তাদেরকে অ্যাসিড বলে, যেমন HCl, HNO3, H2SO4 ইত্যাদি। HCl কে পানিতে দিলে আমরা হাইড্রোজেন আয়ন এবং ক্লোরাইড আয়ন পাই। HCl যেহেতু পানিতে হাইড্রোজেন আয়ন দান করে, তাই HCl একটি অ্যাসিড। ক্ষার যে সকল পদার্থ জলীয় দ্রবণে হাইড্রোক্সাইড আয়ন প্রদান করে তাদেরকে ক্ষার বলে, যেমন সোডিয়াম হাইড্রোক্সাইড, পটাশিয়াম হাইড্রোক্সাইড ইত্যাদি। সোডিয়াম হাইড্রোক্সাইডকে পানির মধ্যে দিলে সোডিয়াম আয়ন এবং হাইড্রোক্সাইড আয়ন পাওয়া যায়। যেহেতু এটি পানিতে হাইড্রোক্সাইড আয়ন প্রদান করে, তাই এটি ক্ষার। আমরা ছবির মাধ্যমে একটু দেখার চেষ্টা করি। অ্যাসিড যদি হয় তাহলে জলীয় দ্রবণে দেওয়ার সাথে সাথে সে হাইড্রোজেন আয়ন দান করবে, আর ক্ষার হলে জলীয় দ্রবণে সে হাইড্রোক্সাইড আয়ন দিবে। এই কে পানির মধ্যে দেওয়ার পর আমরা দেখতে পাচ্ছি হাইড্রোজেন আয়ন তৈরি করছে, তাই এই একটা অ্যাসিড। সোডিয়াম হাইড্রোক্সাইডকে পানিতে দেওয়ার পর হাইড্রোক্সাইড আয়ন তৈরি করেছে, তাই এটি একটি ক্ষার। আরহেনিয়াসের মতবাদের সফলতা: এই মতবাদের সাহায্যে অ্যাসিড ক্ষার টাইট্রেশন ব্যাখ্যা করা যায়। এই মতবাদ দ্বারা বাফার দ্রবণের ক্রিয়া কৌশল ব্যাখ্যা করা যায়। এই মতবাদের সাহায্যে অ্যাসিড ও ক্ষারের শক্তি মাত্রা ব্যাখ্যা করা যায়। পানির মাধ্যমে অ্যাসিড ও ক্ষারের বিক্রিয়া এই মতামত দ্বারা ব্যাখ্যা করা যায়। রাসায়নিক উপাদানের জলীয় দ্রবণের প্রকৃতি ব্যাখ্যা করা যায়। প্রশমন তাপের ব্যাখ্যা এই মতামত দিয়ে করা যায়। এই মতবাদের সাহায্যে জলীয় মাধ্যমে বিক্রিয়ার কৌশল ব্যাখ্যা করা যায়। আরহেনিয়াস মতবাদের সীমাবদ্ধতা: এই মতবাদ শুধুমাত্র জলীয় মাধ্যমে কার্যকর। অজলীয় মাধ্যমের সাহায্যে কোনো পদার্থকে অ্যাসিড ক্ষার প্রমাণ করা যায় না। আরহেনিয়াসের মতে জলীয় দ্রবণে প্রোটন মুক্ত অবস্থায় থাকে, কিন্তু বাস্তবে তা নয়। এই মতবাদের সাহায্যে হাইড্রোজেন ছাড়া যৌগের অম্ল ধর্ম ব্যাখ্যা করা যায় না। এই মতবাদের সাহায্যে হাইড্রোক্সাইড ছাড়া যৌগের ক্ষার ধর্ম ব্যাখ্যা করা যায় না। এই মতবাদের সাহায্যে অণুবন্ধী অ্যাসিড ক্ষারক ব্যাখ্যা করা যায় না। অ্যামিন সমূহের ক্ষার ধর্ম এই মতবাদের সাহায্যে ব্যাখ্যা করা যায় না। অনেক লবণের ক্ষার ধর্ম ও অম্ল ধর্ম এই মতবাদের সাহায্যে ব্যাখ্যা করা যায় না। ব্রনস্টেড-লাউরির মতবাদ: রাসায়নিক পদার্থের হাইড্রোজেন আয়ন দান ও গ্রহণ করার ক্ষমতার উপর অনেক পরীক্ষা-নিরীক্ষার পর 1923 সালে ড্যানিশ ভৌত রসায়নবিদ জোহান্স নিকোলাস ব্রনস্টেড এবং ইংরেজ ভৌত রসায়নবিদ থমাস মার্টিন লাউরি পৃথক পৃথকভাবে অ্যাসিড ক্ষার সম্পর্কিত মতবাদ উপস্থাপন করেন, যা পরবর্তীতে ব্রনস্টেড-লাউরির মতবাদ নামে পরিচিতি পায়। এই মতবাদ রাসায়নিক বিক্রিয়ায় কেবলমাত্র হাইড্রোজেন আয়নের আদান-প্রদানকে বিবেচনা করে বলে এটি প্রোটনীয় মতবাদ নামেও পরিচিত। অ্যাসিড: যে সকল রাসায়নিক সত্তা কোনো বিক্রিয়ায় হাইড্রোজেন আয়ন দান করে তাদেরকে অ্যাসিড বলে, যেমন হাইড্রোক্লোরিক অ্যাসিড, নাইট্রিক অ্যাসিড, সালফিক অ্যাসিড ইত্যাদি। অ্যামোনিয়া
হাইড্রোক্লোরিক অ্যাসিডের সাথে বিক্রিয়া করে অ্যামোনিয়াম আয়ন এবং ক্লোরাইড আয়ন তৈরি করে। বিক্রিয়কে হাইড্রোজেন ক্লোরাইডে ক্লোরিনের সাথে হাইড্রোজেন ছিল। উৎপাদে ক্লোরাইড আয়নের সাথে কোনো হাইড্রোজেন নাই, অর্থাৎ হাইড্রোজেন ক্লোরাইড একটা প্রোটন দান করে দিচ্ছে। যেহেতু হাইড্রোজেন ক্লোরাইড প্রোটন দান করে দিচ্ছে, তাই এটি অ্যাসিড। ক্ষার, যে সকল রাসায়নিক সত্তা কোনো বিক্রিয়ায় হাইড্রোজেন আয়ন গ্রহণ করে তাদেরকে ক্ষার বলে, যেমন অ্যামোনিয়া, পানি ইত্যাদি। উপরের বিক্রিয়া যদি আমরা দেখি, তাহলে বিক্রিয়কে নাইট্রোজেনের সাথে হাইড্রোজেন ছিল 3টা, উৎপাদে নাইট্রোজেনের সাথে হাইড্রোজেন আছে 4টা, অর্থাৎ অ্যামোনিয়া একটা প্রোটন গ্রহণ করেছে, তাই অ্যামোনিয়া একটি ক্ষার। অ্যাসিড ক্ষারের শ্রেণীবিভাগ। ব্রনস্টেড-লাউরির মতবাদে প্রোটন প্রদানের প্রবণতার ভিত্তিতে অ্যাসিড 3 প্রকারের হতে পারে, যথা আণবিক শ্রেণীর অ্যাসিড, যেমন হাইড্রোক্লোরিক অ্যাসিড, নাইট্রিক অ্যাসিড, পানি ইত্যাদি। ক্যাটায়নিক শ্রেণীর অ্যাসিড, যেমন হাইড্রোনিয়াম আয়ন, অ্যামোনিয়াম আয়ন। এরা ক্যাটায়ন হওয়া সত্ত্বেও প্রোটন দান করতে পারে, তাই এরা হচ্ছে অ্যাসিড। অ্যানায়নিক শ্রেণীর অ্যাসিড, যেমন বাইসালফেট, বাইকার্বনেট, ডাইহাইড্রোজেন ফসফেট। এরা অ্যানায়ন হওয়া সত্ত্বেও প্রোটন দান করতে পারে, তাই এরা হচ্ছে অ্যাসিড। ব্রনস্টেড-লাউরির মতবাদে প্রোটন গ্রহণের প্রবণতার ভিত্তিতে ক্ষারক 3 প্রকারের হতে পারে, যেমন আণবিক শ্রেণীর ক্ষারক, অ্যামোনিয়া, পানি, ফসফিন ইত্যাদি। ক্যাটায়নিক শ্রেণীর ক্ষারক, অবস্থান্তর ধাতুর জটিল আয়নগুলো সাধারণত ক্ষারক হিসাবে কাজ করে। অ্যানায়নিক শ্রেণীর ক্ষারক, ঋণাত্মক আয়নগুলো ক্ষারক হিসাবে কাজ করে। দানকৃত প্রোটন সংখ্যার ভিত্তিতে অ্যাসিড 3 প্রকারের হতে পারে। মনোপ্রোটিক অ্যাসিড, যে সকল অ্যাসিড একটি প্রোটন দান করতে পারে তাদেরকে মনোপ্রোটিক অ্যাসিড বলে, যেমন হাইড্রোক্লোরিক অ্যাসিড, নাইট্রিক অ্যাসিড, হাইড্রোয়াডিক অ্যাসিড ইত্যাদি। ডাইপ্রোটিক অ্যাসিড, যে সকল অ্যাসিড 2টি প্রোটন দান করতে পারে তাদেরকে ডাইপ্রোটিক অ্যাসিড বলে, যেমন সালফিক অ্যাসিড, সালফিউরাস অ্যাসিড, অক্সালিক অ্যাসিড ইত্যাদি। পলিপ্রোটিক অ্যাসিড, যে সকল অ্যাসিড 2 এর অধিক প্রোটন দান করতে পারে তাদেরকে পলিপ্রোটিক অ্যাসিড বলে, যেমন ফসফরিক অ্যাসিড। হাইড্রোক্সিল এর সংখ্যার ভিত্তিতে ক্ষারক 3 প্রকারের হতে পারে, যথা মনো হাইড্রোক্সি ক্ষারক, যে সকল ক্ষারক একটি হাইড্রোক্সাইড আয়ন দান করতে পারে তাদেরকে মনো হাইড্রোক্সি ক্ষারক বলে, যেমন সোডিয়াম হাইড্রোক্সাইড, পটাশিয়াম হাইড্রোক্সাইড, অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড ইত্যাদি। ডাইহাইড্রোক্সি ক্ষারক, যে সকল ক্ষারক 2টি হাইড্রোক্সাইড আয়ন দান করতে পারে তাদেরকে ডাইহাইড্রোক্সি ক্ষারক বলে, যেমন ক্যালসিয়াম হাইড্রোক্সাইড, ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইড ইত্যাদি। পলিহাইড্রোক্সি ক্ষারক, যে সকল ক্ষারক 2 এর অধিক হাইড্রোক্সাইড আয়ন দান করতে পারে তাদেরকে পলিহাইড্রোক্সি ক্ষারক বলে, যেমন অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইড, ফেরিক হাইড্রোক্সাইড ইত্যাদি। ব্রনস্টেড-লাউরি মতবাদের সফলতা। এই মতবাদটি জলীয় দ্রবণের উপরে নির্ভরশীল নয়। এই মতবাদের সাহায্যে অণুবন্ধী অ্যাসিড ও অণুবন্ধী ক্ষারক ব্যাখ্যা করা যায়, যেমন HCl, এটা একটা অ্যাসিড, একটা প্রোটন দান করার পর ক্লোরাইড আয়নে পরিণত হয়েছে, এটা হচ্ছে এই অ্যাসিডের অণুবন্ধী ক্ষার। আবার অ্যামোনিয়া একটি ক্ষার, এটা একটি প্রোটন গ্রহণ করার পরে অ্যামোনিয়াম আয়নে পরিণত হয়েছে, এটি হচ্ছে অ্যামোনিয়ার অণুবন্ধী অ্যাসিড। এই মতবাদের সাহায্যে অ্যাসিড ক্ষারকের বিয়োজন ধ্রুবকের সম্পর্ক স্থাপন করা যায়, যেমন অ্যাসিডের বিয়োজন ধ্রুবক কে এর সাথে যদি ক্ষারের বিয়োজন ধ্রুবক Kb গুণ করা হয় তাহলে পানির আয়নিক গুণফল Kw পাওয়া যায়। ব্রনস্টেড-লাউরি মতবাদের সাহায্যে যৌগের অ্যাসিড ও ক্ষার ধর্ম ব্যাখ্যা করা যায়, যেমন অ্যামোনিয়া একটি প্রোটন গ্রহণ করে অ্যামোনিয়াম আয়নে পরিণত হয়েছে, তাই এটি ক্ষার। HCl একটি প্রোটন দান করে ক্লোরাইড আয়নে পরিণত হয়েছে, তাই এটি অ্যাসিড। এই মতবাদের সাহায্যে অ্যাসিড ক্ষারকের শক্তিমাত্রা তুলনা করা যায়। কে কতটা প্রোটন দান করতে পারলো, কতটা প্রোটন গ্রহণ করতে পারলো, সেটা দিয়ে আমরা তার শক্তিমাত্রা নির্ণয় করতে পারি। পানি, বাইসালফেট আয়ন, বাইকার্বনেট আয়ন, হাইড্রোজেন ফসফেট এর ক্ষারধর্মিতা, উভধর্মিতা এই মতামত দ্বারা ব্যাখ্যা করা যায়। ব্রনস্টেড-লাউরি মতবাদের সীমাবদ্ধতা। এই মতবাদটি শুধু প্রোটনের উপরে নির্ভরশীল, তাই একে প্রোটনীয় মতবাদও বলা হয়। এই মতবাদের সাহায্যে অ্যাসিড ক্ষার টাইট্রেশন ব্যাখ্যা করা যায় না। এই মতবাদ বিভিন্ন অধাতুর অক্সাইডের অম্ল ধর্ম ব্যাখ্যা করতে পারে না। এই মতবাদ বিভিন্ন ধাতুর অক্সাইডের ক্ষার ধর্ম ব্যাখ্যা করতে পারে না। এই মতবাদের সাহায্যে লুইস অ্যাসিড ক্ষার সমূহের ব্যাখ্যা দেওয়া যায় না। এই মতবাদের প্রধান সীমাবদ্ধতা হলো অপ্রোটনীয় দ্রাবকে অ্যাসিড ক্ষার বিক্রিয়াগুলো ব্যাখ্যা করা যায় না। বিভিন্ন প্রকারের পদার্থ।
অজলীয় দ্রাবকের উপর ভিত্তি করে পদার্থগুলোকে দুই ভাগে ভাগ করা যায়। প্রোটোজেনিক পদার্থ, যে সমস্ত পদার্থ প্রোটন দান করতে সক্ষম তাদেরকে প্রোটোজেনিক পদার্থ বলে, যেমন হাইড্রোক্লোরিক অ্যাসিড, নাইট্রিক অ্যাসিড, সালফিক অ্যাসিড ইত্যাদি। প্রোটোফিলিক পদার্থ, যে সমস্ত পদার্থ প্রোটন গ্রহণ করতে পারে তাদের গ্রহণ করতে সক্ষম তাদেরকে প্রোটোফিলিক পদার্থ বলে, যেমন অ্যামোনিয়া, পানি ইত্যাদি। উভধর্মী পদার্থ, যে সমস্ত পদার্থ অ্যাসিড এবং ক্ষার দুই ধরনের ধর্মই প্রদর্শন করে তাদেরকে উভধর্মী পদার্থ বলে, যেমন পানি, বাইসালফেট, বাইকার্বনেট আয়ন, হাইড্রোজেন ফসফেট ইত্যাদি। পানি হাইড্রোক্লোরিক অ্যাসিডের সাথে বিক্রিয়া করে হাইড্রোনিয়াম আয়ন প্লাস ক্লোরাইড আয়ন তৈরি করে। পানি যেহেতু এখানে একটা প্রোটন গ্রহণ করছে তাই পানি ক্ষার। আবার পানি অ্যামোনিয়ার সাথে বিক্রিয়া করে অ্যামোনিয়াম আয়ন এবং হাইড্রোক্সাইড আয়ন তৈরি করে। এখানে পানি একটা প্রোটন দান করছে তাই সে অ্যাসিড। তাহলে যেহেতু পানি প্রোটন দান এবং গ্রহণ দুটিই করতে পারে তাই পানি একটি উভধর্মী পদার্থ। একই রকম ভাবে বাইসালফেট আয়ন প্রোটন দান গ্রহণ দুইটাই করতে পারে তাই উভধর্মী পদার্থ। বাইকার্বনেট আয়ন প্রোটন দান গ্রহণ দুইটাই করতে পারে তাই এটি উভধর্মী পদার্থ। অনুবন্ধী অ্যাসিড ক্ষার জোড় সম্পর্কিত ধারণা। অনুবন্ধী অ্যাসিড কোন ক্ষারক প্রোটন গ্রহণ করার পর যে রাসায়নিক সত্তায় পরিণত হয় তাকে ওই ক্ষারকের অনুবন্ধী অ্যাসিড বলে। যেমন অ্যামোনিয়া একটি ক্ষার, একটা প্রোটন গ্রহণ করার পরে অ্যামোনিয়াম আয়নে পরিণত হয়েছে। এই বিক্রিয়াটা যখন পশ্চাৎ দিকে আসবে তখন অ্যামোনিয়াম আয়ন আবার একটি প্রোটন দান করতে পারে। যেহেতু প্রোটন দান করতে পারে তাই অ্যামোনিয়াম আয়ন একটি অ্যাসিড। এই অ্যাসিডকে বলে অ্যামোনিয়া অনুবন্ধী অ্যাসিড। অনুবন্ধী ক্ষারক, কোন অ্যাসিড প্রোটন দান করার পর যে রাসায়নিক সত্তায় পরিণত হয় তাকে ওই অ্যাসিডের অনুবন্ধী ক্ষারক বলে। যেমন অ্যামোনিয়া যোগ HCl, অ্যামোনিয়াম আয়ন যোগ ক্লোরাইড আয়ন। এখানে HCl একটা হাইড্রোজেন দান করে প্রোটন দান করে ক্লোরাইড আয়নে পরিণত হয়েছে। বিক্রিয়াটা যখন পিছনের দিকে আসবে পশ্চাৎমুখী বিক্রিয়া হবে তখন এই ক্লোরাইড আয়ন আবার একটি প্রোটন গ্রহণ করে HCl এ পরিণত হতে পারে। যেহেতু ক্লোরাইড আয়ন প্রোটন গ্রহণ করতে পারে তাই সে ক্ষার। আর এই ক্লোরাইড আয়নটা হাইড্রোক্লোরিক অ্যাসিড থেকে পাওয়া যাচ্ছে তাই ক্লোরাইড আয়ন হচ্ছে হাইড্রোক্লোরিক অ্যাসিডের অনুবন্ধী ক্ষার। লুইসের মতবাদ। 1923 সালে জিএন লুইস ইলেকট্রনীয় তত্ত্বের ভিত্তিতে অ্যাসিড ক্ষারকের ধারণা প্রদান করেন। তত্ত্বটি নিম্নরূপ: যে সকল রাসায়নিক সত্তা মুক্ত জোড় ইলেকট্রন গ্রহণ করতে পারে তাদেরকে অ্যাসিড বলে, যেমন অ্যালুমিনিয়াম ক্লোরাইড, বোরন ট্রাইক্লোরাইড, ফেরিক ক্লোরাইড ইত্যাদি। যে সকল রাসায়নিক সত্তা মুক্ত জোড় ইলেকট্রন দান করতে পারে তাদেরকে ক্ষার বলে, যেমন অ্যামোনিয়া, পানি ইত্যাদি। এখানে কতগুলো উদাহরণ দেওয়া হয়েছে। ইলেকট্রন পেয়ার অ্যাকসেপ্টর, ইলেকট্রন জোড় যারা গ্রহণ করতে পারে, এখানে ইলেকট্রন জোড় দাতা। হাইড্রোজেন আয়ন, এটা একটা ইলেকট্রন জোড় গ্রহণ করতেছে অ্যামোনিয়ার কাছ থেকে, এখানে তীর চিহ্ন দিয়ে দেখানো আছে। তীর চিহ্নটা অ্যামোনিয়া থেকে হাইড্রোজেনের দিকে যাচ্ছে, তার অর্থ হাইড্রোজেন আয়নটা মুক্তজোড় ইলেকট্রন গ্রহণ করতেছে। যেহেতু হাইড্রোজেন আয়ন মুক্তজোড় ইলেকট্রন গ্রহণ করতে পারে তাই সে অ্যাসিড। অন্যদিকে নাইট্রোজেন যেহেতু মুক্তজোড় ইলেকট্রন দিচ্ছে তাই অ্যামোনিয়াটা হচ্ছে ক্ষার। একই রকম ভাবে বোরন ট্রাইফ্লোরাইড অ্যামোনিয়ার সাথে বিক্রিয়া করতেছে। এখানে অ্যামোনিয়ার নাইট্রোজেন এক জোড়া ইলেকট্রন বোরনকে দিচ্ছে, যেহেতু বোরন নিচ্ছে তাই বোরন ট্রাইফ্লোরাইড হচ্ছে অ্যাসিড আর অ্যামোনিয়া হচ্ছে ক্ষার। এরকম ভাবে আমরা দেখতে পারি সিলভার আয়ন অ্যাসিড, অ্যামোনিয়া ক্ষার, সালফার ট্রাইঅক্সাইড অ্যাসিড, পানি ক্ষার। এটা লুইসের মতামত দিয়ে আমরা ব্যাখ্যা করতে পারি। লুইস অ্যাসিডের প্রকারভেদ। লুইস অ্যাসিডের যে কোনো পরমাণুতে এক বা একাধিক ফাঁকা অরবিটাল থাকতে হবে। লুইস অ্যাসিডকে সাধারণত 5 ভাগে ভাগ করা যায়, যেমন অষ্টক ঘাটতি যৌগ। এ ধরনের যৌগের অষ্টক ঘাটতি থাকার কারণে মুক্তজোড় ইলেকট্রন গ্রহণ করতে পারে, যেমন অ্যালুমিনিয়াম ক্লোরাইড, বোরন ট্রাইক্লোরাইড, ফেরিক ক্লোরাইড ইত্যাদি। অ্যালুমিনিয়াম ক্লোরাইড, এখানে অ্যালুমিনিয়ামের বাইরের শক্তি স্তরে 6টি ইলেকট্রন হয়েছে, অষ্টক পূরণ হয় নাই। অষ্টক পূরণ করার জন্য সে এক জোড়া ইলেকট্রন গ্রহণ করতে পারে তাই সে লুইস অ্যাসিড। একই রকম ভাবে বোরন ট্রাইফ্লোরাইডে বোরনের অষ্টক পূর্ণ হয় নাই তাই সে লুইস অ্যাসিড। ফেরিক ক্লোরাইডে আয়রন অবস্থান্তর ধাতু হওয়ার কারণে তার বাইরে ফাঁকা ডি অরবিটাল আছে, সেখানে সে ইলেকট্রন গ্রহণ করতে পারে তাই সে লুইস অ্যাসিড। ফাঁকা ডি অরবিটাল বিশিষ্ট কেন্দ্রীয় মৌলের যৌগ সমূহ। ফাঁকা ডি অরবিটালের কারণে খুব সহজেই এক বা একাধিক মুক্তজোড় ইলেকট্রন বিশিষ্ট অণু বা আয়নের সাথে সন্নিবেশ বন্ধনের মাধ্যমে যুক্ত হতে পারে, যেমন অ্যালুমিনিয়াম ক্লোরাইড। অ্যালুমিনিয়ামের বাইরের শক্তি স্তর 3 নাম্বার শক্তি স্তর, সেখানে ফাঁকা ডি অরবিটাল আছে, সে মুক্তজোড় ইলেকট্রন গ্রহণ করতে পারে তাই সে অ্যাসিড। অ্যালুমিনিয়াম ফ্লোরাইডে একই রকম। ফেরিক ক্লোরাইডের ক্ষেত্রে আয়রনের ফাঁকা ডি অরবিটাল আছে, সে মুক্তজোড় ইলেকট্রন গ্রহণ করতে পারে তাই সে অ্যাসিড। যে সকল অণুর কেন্দ্রীয় পরমাণু অধিকতর তড়িৎ ঋণাত্মক মৌলের সাথে যুক্ত থাকে তারা লুইস অ্যাসিড হিসাবে কাজ করে, যেমন কার্বন ডাই অক্সাইডে কেন্দ্রীয় মৌল কার্বন, দুইটা
তড়িৎ ঋণাত্মক মৌল অক্সিজেনের সাথে যুক্ত আছে, দ্বিবন্ধনের মাধ্যমে যুক্ত আছে। অক্সিজেনের তড়িৎ ঋণাত্মকতা কার্বনের তুলনায় বেশি হওয়ার কারণে কার্বন অক্সিজেন দ্বিবন্ধনের ইলেকট্রনগুলো অক্সিজেন টেনে নিজের দিকে নিয়ে নেয়। দুইটা অক্সিজেন দুই দিক থেকে ইলেকট্রন টেনে নিজের দিকে নেওয়ার কারণে কার্বনের উপর ইলেকট্রন ঘাটতি তৈরি হয়। এই ঘাটতি পূরণ করার জন্য কার্বন হাইড্রোক্সাইড আয়নের কাছ থেকে একটা মুক্তজোড় ইলেকট্রন গ্রহণ করে। এক্ষেত্রে কার্বন ডাই অক্সাইড যেহেতু মুক্তজোড় ইলেকট্রন গ্রহণ করতেছে, তাই লুইসের মতবাদ অনুযায়ী কার্বন ডাই অক্সাইড হচ্ছে অ্যাসিড, আর হাইড্রোক্সাইড আয়ন মুক্তজোড় ইলেকট্রন দিচ্ছে, তাই সেটা হচ্ছে ক্ষার। এটি একটি অ্যাসিড ক্ষার বিক্রিয়া। ধাতব পরমাণু, এককভাবে ধাতব পরমাণুগুলো লুইস অ্যাসিড হিসেবে ভূমিকা পালন করে, বিশেষ করে অবস্থান্তর ধাতুগুলো, যেমন আয়রন, নিকেল। আয়রন কার্বন মনোঅক্সাইডের সাথে যুক্ত হয়ে আয়রন পেন্টাকার্বনিল তৈরি করছে। এখানে আয়রন 5টা কার্বন মনোঅক্সাইড থেকে 5 জোড়া ইলেকট্রন গ্রহণ করছে, তার বাহিরে শক্তিস্তরে ফাঁকা ডি অরবিটাল থাকার কারণে সেটা করতে পারছে। একই রকম ভাবে নিকেল 4টা কার্বন মনোঅক্সাইডের অণুর কাছ থেকে 4 জোড়া ইলেকট্রন গ্রহণ করে সন্নিবেশ বন্ধনে আবদ্ধ হয়েছে, তাই নিকেলটাও অ্যাসিড হিসেবে কাজ করতেছে, অর্থাৎ অবস্থান্তর ধাতুগুলো লুইস অ্যাসিড হিসেবে কাজ করে। ধনাত্মক আয়ন সমূহ, সাধারণভাবে ক্যাটায়ন সমূহ লুইস অ্যাসিড হিসেবে কাজ করে। এদের সর্বশেষ অরবিটাল ফাঁকা এবং লুইস ক্ষারের সাথে জটিল যৌগ গঠন করে, যেমন হেক্সামিন কোবাল্ট 3+। এখানে কোবাল্টের বাইরে ফাঁকা ডি অরবিটাল আছে, তাই সে ইলেকট্রন গ্রহণ করতে পারে সে লুইস অ্যাসিড। একই রকম ভাবে টেট্রামিন কপার 2+, এটা একটা লুইস অ্যাসিড। লুইস ক্ষারকের প্রকারভেদ। লুইস ক্ষারককে সাধারণত 3 ভাগে ভাগ করা যায়, যেমন এক বা একাধিক নিঃসঙ্গ জোড় ইলেকট্রন বিশিষ্ট যৌগ। যে সকল অণুর কেন্দ্রীয় পরমাণুতে এক বা একাধিক নিঃসঙ্গ জোড় ইলেকট্রন থাকে তারা লুইস ক্ষার হিসেবে কাজ করে, যেমন অ্যামোনিয়া, ফসফিন, পানি, হাইড্রোজেন সালফাইড, হাইড্রোজেন ক্লোরাইড ইত্যাদি। অ্যামোনিয়ার নাইট্রোজেনের উপর একটা মুক্তজোড় ইলেকট্রন আছে, ফসফিনের ফসফরাসের উপর একটা মুক্তজোড় ইলেকট্রন আছে, পানির অক্সিজেনের 2টি আছে, হাইড্রোজেন সালফাইডের সালফারে 2টা মুক্তজোড় ইলেকট্রন আছে, হাইড্রোজেন ক্লোরাইডের ক্লোরিনে 3টি মুক্তজোড় ইলেকট্রন আছে। এই মুক্তজোড় ইলেকট্রন গুলা তারা দান করতে পারে, যেমন অ্যামোনিয়া হাইড্রোজেন আয়নের সাথে বিক্রিয়া করে অ্যামোনিয়াম আয়ন তৈরি করতেছে। এখানে অ্যামোনিয়ার নাইট্রোজেন 1 জোড়া ইলেকট্রন দান করতেছে, তাই অ্যামোনিয়াটি হচ্ছে লুইস ক্ষার। ঋণাত্মক আয়ন সমূহ, ঋণাত্মক আয়নে অন্তত একটি একক ইলেকট্রন যুগল থাকায় তা থেকে ইলেকট্রন যুগল দান করা সহজ, তাই এরা লুইস ক্ষারক হিসেবে কাজ করে, যেমন ক্লোরাইড আয়ন, ফ্লোরাইড আয়ন, সায়ানাইড আয়ন ইত্যাদি। কার্বন কার্বন দ্বিবন্ধন বিশিষ্ট যৌগ সমূহ লুইস ক্ষার হিসেবে কাজ করে। যে কোনো লুইস অ্যাসিড অ্যালকিনে যোগ করলে অ্যালকিনের পাই ইলেকট্রন লুইস অ্যাসিডের সাথে যুক্ত হয়ে পাই জটিল যৌগ গঠন করে। সুতরাং কার্বন কার্বন দ্বিবন্ধন বিশিষ্ট যৌগ লুইস ক্ষারক হিসেবে কাজ করতে পারে, কারণ এই দ্বিবন্ধনের পাই বন্ধন তৈরি করতে যে 2টি ইলেকট্রন ব্যবহৃত হয়েছে এই 2টি ইলেকট্রনকে সে দান করতে পারে, তাই সে লুইস অ্যাসিড হিসেবে ক্ষার হিসেবে কাজ করে। যেমন এখানে দেখানো হয়েছে প্রোপিন হাইড্রোজেন আয়নের সাথে বিক্রিয়া করতেছে। হাইড্রোজেন আয়ন এমন একটি আয়ন, এর মধ্যে কোনো ইলেকট্রন নাই, কিন্তু তার বিক্রিয়া অংশগ্রহণ করার ইচ্ছা আছে। বিক্রিয়া অংশগ্রহণ করতে গেলে ইলেকট্রন লাগবে। এখন এই প্রোপিনের দ্বিবন্ধনযুক্ত কার্বন পরমাণু দুইটা ইলেকট্রন কি হাইড্রোজেন আয়নকে দিয়ে তার সাথে বন্ধনে আবদ্ধ হচ্ছে। যেহেতু দুইটা ইলেকট্রন 1 জোড়া ইলেকট্রন তারা দিচ্ছে, তাই তারা হচ্ছে লুইস ক্ষার। একই রকম ভাবে প্রোপিন ক্যাটায়ন, এখানে 2 নাম্বার কার্বনের ধনাত্মক আয়ন দেখা যাচ্ছে। এর মধ্যে যদি আমরা ব্রোমাইড আয়ন ঋণাত্মক আয়ন যোগ করি, তাহলে ব্রোমাইড আয়নের চতুর্দিকে যে ইলেকট্রন জোড়গুলো আছে সেখান থেকে একটা ইলেকট্রন জোড় সে এই কার্বোক্যাটায়নকে দান করে বন্ধনে আবদ্ধ হয়। যেহেতু ব্রোমাইড আয়ন 1 জোড়া ইলেকট্রন দিতে পারে, তাই ব্রোমাইড আয়নটা হচ্ছে লুইস ক্ষার। আর কার্বোক্যাটায়ন 1 জোড়া ইলেকট্রন নিতে পারে, তাই কার্বোক্যাটায়ন হচ্ছে লুইস অ্যাসিড। লুইসের মতবাদের সফলতা। লুইস মতবাদ দ্বারা ইলেকট্রন ঘাটতি সম্পন্ন যৌগ এবং অতিরিক্ত ইলেকট্রন বিশিষ্ট যৌগ বা আয়নের অ্যাসিড ও ক্ষার ধর্ম ব্যাখ্যা করা যায়, তাই এটি একটি মৌলিক মতবাদ। এই মতবাদ দ্বারা বিভিন্ন জৈব বিক্রিয়ার ক্রিয়া কৌশল ব্যাখ্যা করা যায়, যেমন ফিডেলক্রাফট বিক্রিয়ার কৌশল এই মতামত দিয়ে ব্যাখ্যা করা যায়। এই মতামত দ্বারা অবস্থান্তর ধাতু এবং তাদের যৌগগুলোর অম্ল ধর্ম ব্যাখ্যা করা যায়। বিভিন্ন অ্যাসিড ও ক্ষারের তীব্রতা এই মতামত দ্বারা ব্যাখ্যা করা যায়। কে কত বেশি পরিমাণে মুক্তজোড় ইলেকট্রন দান বা গ্রহণ করতে পারে, কত সহজে দান বা গ্রহণ করতে পারে, সেটা দ্বারা তার তীব্রতা নির্ণয় করা যায়। লুইসের মতবাদের সীমাবদ্ধতা। লুইস মতবাদ অ্যাসিড ক্ষার টাইট্রেশনে অকার্যকর। অ্যাসিড ক্ষার টাইট্রেশন এই মতবাদের সাহায্যে ব্যাখ্যা করা যায় না। এই মতবাদ পিএইচ বা পিএইচ স্কেল ব্যাখ্যা করতে অক্ষম।
এই মতবাদ দ্বারা সোডিয়াম হাইড্রোক্সাইড, সোডিয়াম অক্সাইড ইত্যাদির ক্ষার ধর্ম ব্যাখ্যা করা যায় না, কারণ এখানে ইলেকট্রন তারা দান করতে পারে না। এই মতবাদ দ্বারা হাইড্রোজেন ক্লোরাইড, হাইড্রোজেন আয়োডাইড, সালফিক অ্যাসিড ইত্যাদির অম্ল ধর্ম ব্যাখ্যা করা যায় না, কারণ এটা ইলেকট্রন গ্রহণ করে না। অধিকাংশ লুইস অ্যাসিড ক্ষারক বিক্রিয়া অত্যন্ত ধীর গতি সম্পন্ন। বিভিন্ন গ্রুপের তড়িৎ ঋণাত্মকতার উপর প্রশমন বিক্রিয়া নির্ভর করে অ্যাসিড ক্ষার প্রশমন বিক্রিয়া। এ তত্ত্ব অনুসারে অ্যাসিড ক্ষারক মিলনের সন্নিবেশ সমযোজী বন্ধন সৃষ্টি হয়, কিন্তু তা সাধারণ অ্যাসিড ক্ষারক বিক্রিয়ার মতো নয়। আমরা যে তিনটি মতামত দেখলাম, সেই তিনটি মতামতকে যদি সামারি করতে চাই তাহলে অল্প কথায় বলতে পারি। আরহেনিয়াসের মতামত, এটাকে জলীয় মতামত বলে। শুধুমাত্র জলের উপস্থিতি আমরা কোনো পদার্থকে অ্যাসিড বা ক্ষার হিসাবে ব্যাখ্যা করতে পারি। এই মতামত অনুযায়ী অ্যাসিড হাইড্রোজেন আয়ন উৎপন্ন করে আর ক্ষার জলীয় দ্রবণে হাইড্রোক্সাইড উৎপন্ন করে। ব্রনস্টেড লাউরির মতামত, যে কোনো দ্রাবকে এটা হতে পারে। যারা প্রোটন দান করতে পারে তারা অ্যাসিড, যারা প্রোটন গ্রহণ করতে পারে তারা ক্ষার, তাই এটিকে প্রোটনীয় মতবাদ বলা হয়। লুইসের মতবাদ জৈব যৌগে সবচেয়ে বেশি ব্যবহৃত হয়। অধিক সংখ্যক জৈব যৌগকে লুইসের মতামতের সাহায্যে অ্যাসিড ক্ষার প্রমাণ করা যায়। এই মতামত অনুযায়ী অ্যাসিড এক জোড়া ইলেকট্রন গ্রহণ করে, ক্ষার এক জোড়া ইলেকট্রন দান করে। ইলেকট্রন গ্রহণ এবং দানের উপরে ভিত্তি করে দেওয়া হয়েছে বিধায় লুইসের মতামতটার আর একটি নাম হচ্ছে ইলেকট্রনীয় মতবাদ। তাহলে আরহেনিয়াসের মতামতকে আমরা বলবো জলীয় মতবাদ, কারণ পানির উপরে ভিত্তি করে দেওয়া হয়েছে। ব্রনস্টেড লাউরির মতামতকে বলা যাবে প্রোটনীয় মতবাদ, প্রোটনের উপরে ভিত্তি করে দেওয়া হয়েছে। লুইসের মতবাদকে বলা যাবে ইলেকট্রনীয় মতবাদ, ইলেকট্রনের উপর ভিত্তি করে সংজ্ঞায়িত করা হয়েছে। মিঠা পানি। সাধারণত পানের উপযোগী পানিকে মিঠা পানি বলে। মিঠা পানির বৈশিষ্ট্য। মিঠা পানির বৈশিষ্ট্য নিম্নরূপ: মিঠা পানি স্বচ্ছ হতে হবে, এতে লবণাক্ততা থাকবে না, এ পানি বিস্বাদ হবে না, এতে স্বাস্থ্যসম্মত মাত্রার চেয়ে কম বা বেশি পরিমাণে খনিজ পদার্থ থাকে। মিঠা পানির উৎস। সাধারণত মিঠা পানির একটি গুরুত্বপূর্ণ উৎস হলো বৃষ্টিপাত। স্থলভূমি ও সমুদ্র উভয় স্থান থেকে সৌর বিকিরণের কারণে পর্যাপ্ত পরিমাণ পানি বাষ্পে পরিণত হয়ে বায়ুমণ্ডলে আসে। বায়ুমণ্ডলে জলীয় বাষ্প ঘনীভূত হয় এবং বৃষ্টি, শিশির বা তুষারাগারে ভূপৃষ্ঠে ফিরে আসে। ভূপৃষ্ঠের উপর বৃষ্টিপাতের পরিমাণ সমুদ্রপৃষ্ঠ থেকে বাষ্পীভবন, ভূপৃষ্ঠ হতে বাষ্পীভবন, সমুদ্রপৃষ্ঠের উপর বৃষ্টিপাতের একটি সারণী দেওয়া হলো। বিভিন্ন প্রক্রিয়ায় সৃষ্ট পানির পরিমাণ। প্রক্রিয়া: পানির পরিমাণ কিলোমিটার কিউব এককে প্রতি বছর। সমুদ্রপৃষ্ঠ থেকে বাষ্পীভবন 452,600 কিলোমিটার কিউব পানি সমুদ্রপৃষ্ঠ থেকে প্রতি বছর বাষ্পীভূত হয়ে যায়। ভূপৃষ্ঠ থেকে বাষ্পীভবন 72500 কিলোমিটার কিউব পার ইয়ার। সমুদ্রপৃষ্ঠের উপরে বৃষ্টিপাত 411,600 কিলোমিটার কিউব প্রতি বছর। ভূপৃষ্ঠের উপরে বৃষ্টিপাত 11,3500 কিলোমিটার কিউব প্রতি বছর। ভূপৃষ্ঠ ও সমুদ্রপৃষ্ঠ থেকে মোট বাষ্পীভবন 72500 প্লাস 452,600 সমান 525,100 কিলোমিটার কিউব। ভূপৃষ্ঠ সমুদ্রপৃষ্ঠ হতে মোট বৃষ্টিপাত 525,100, অর্থাৎ বাষ্পীভবন এবং বৃষ্টিপাত দুইটার পরিমাণ সমান। সারণী থেকে দেখা যায় প্রতি বছর সমুদ্রপৃষ্ঠ হতে এত কিলোমিটার কিউব পানি বাষ্পাকারে ভূমণ্ডলে ফিরে আসে। প্রতি বছর বৃষ্টিপাতের মাধ্যমে এত কিলোমিটার কিউব পানি সাগরে চলে যায়। সমুদ্রে ঘাটতি মিঠা পানির পরিমাণ এত মাইনাস এত সমান 41,000 কিলোমিটার কিউব। অন্যদিকে ভূপৃষ্ঠে প্রায় 72,500 কিলোমিটার কিউব পানি বায়ুমণ্ডলে প্রদান করে এবং বৃষ্টিপাত হিসাবে এত কিলোমিটার কিউব পানি গ্রহণ করে। বাষ্পীভবনের এ অতিরিক্ত পানি হচ্ছে 41,000 কিলোমিটার কিউব। পানি বিভিন্ন নদী, নালা, খাল, বিল প্রভৃতির মাধ্যমে সাগরে ফিরে আসে। এ কারণে সমুদ্রে ভূপৃষ্ঠ, ভূগর্ভ, জলীয় বাষ্প হিসাবে বায়ুমণ্ডলে বিদ্যমান পানি ইত্যাদির মাধ্যমে পানির গতিশীল সাম্যাবস্থা বজায় থাকে। আমরা এখানে হিসাবে দেখতে পাচ্ছি যতটুকু পানি বাষ্পীভবনের মাধ্যমে উড়ে যাচ্ছে, ঠিক ততটুকুই পানি বৃষ্টিপাতের মাধ্যমে আবার পৃথিবীতে চলে আসতেছে, অর্থাৎ একটা সাম্যাবস্থা বিরাজ করছে। মিঠা পানির উৎস। মানুষের ব্যবহার্য মিঠা পানির উৎস দুই ধরনের হতে পারে, যেমন ভূপৃষ্ঠের পানির উৎস, নদী, হ্রদ,
ও হিমবাহের পানি, ঝর্ণার পানি, কৃত্রিম পানি প্রণালী ও খাল বিলের পানি, আবর্জনাযুক্ত পানিকে পুনরায় বিশোধনের পর প্রাপ্ত পানি, বাঁধ ও খাদে সঞ্চিত পানি। ভূগর্ভের পানির উৎস, অগভীর কূপের মাধ্যমে বেড রক থেকে নির্গত পানি, পাথর ছুঁয়ে ছুঁয়ে যে পানিটা আসে। অগভীর কূপের মাধ্যমে আর্টেসিয়ান বেসিন থেকে নির্গত পানি, চতুর্দিকে বালুময় মরুভূমি, মাঝখানে পানি থাকলে সেটাকে আর্টেসিয়ান বেসিন পানি বলে। অগভীর কূপের মাধ্যমে পাললিক ও বালুশিলার সঞ্চারণ ভান্ডার থেকে পানি, কৃত্রিম উপায়ে অ্যাকুইফার থেকে নির্গত পানি। আমরা এগুলার চিত্র সহ একটু দেখব কিভাবে কোন উৎস থেকে পানিটা আসতেছে। ভূপৃষ্ঠের পানির উৎস, নদী, হ্রদ ও হিমবাহের পানি। আমরা এখানে দেখতেছি নদী থেকে যে পানিটা পাচ্ছি এটা মিঠা পানি। এখানে হ্রদের পানি, চতুর্দিকে স্থলভাগ, মাঝখানে পানি, এটা হ্রদের পানি। হিমবাহের পানি, পাথর গলে যে পানিটা আসতেছে সেটা হচ্ছে হিমবাহের পানি। এগুলা ভূপৃষ্ঠের পানির উৎস। ঝর্ণার পানি, ঝর্ণা থেকে আমরা যে পানিটা পাচ্ছি এটা ভূপৃষ্ঠের পানির উৎস, মিঠা পানির উৎস। কৃত্রিম পানি প্রণালী ও খাল বিলের পানি, এখানে কৃত্রিম ভাবে পানিকে আটকে রাখা হয়েছে, এটা কৃত্রিম পানি প্রণালী বলা হচ্ছে। আর খাল বিল, নিচু জলাশয়ের মধ্যে যে পানি জমে থাকে, খাল বিলের পানি। আবর্জনাযুক্ত পানিকে পুনরায় বিশোধনের পর প্রাপ্ত পানি, এখানে দুইটা পানি বিশোধনাগার দেখা যাচ্ছে। ময়লাযুক্ত পানি আছে, এই ময়লাযুক্ত পানিকে বিশোধন করে পুনরায় ব্যবহার উপযোগী করা হচ্ছে, এটা হচ্ছে আবর্জনাযুক্ত পানিকে পুনরায় বিশোধনের পর প্রাপ্ত পানি, প্রতিটি দেশেই আছে। বাঁধ ও খাদে সঞ্চিত পানি, বাঁধের মাধ্যমে যে পানিটাকে আটকে রাখা হয় সেটা পানি। এখানে দেখা যাচ্ছে ফারাক্কা বাঁধের কারণে ভারতের অংশের মধ্যে পানি জমে গেছে, এটা হচ্ছে ভূপৃষ্ঠের পানির উৎস। ভূগর্ভের পানির উৎস, অগভীর কূপের মাধ্যমে বেড রক থেকে নির্গত পানি। এখানে অনেকগুলা ছবি দেওয়া হয়েছে। এই পাথর ছুঁয়ে ছুঁয়ে যে পানিটা আসতেছে সেটাই হবে বেড রক থেকে পানি। এখানে দ্বিতীয় ছবিতে আমরা দেখতে পাচ্ছি পানি আসতেছে। এইখানে এই ছবিটার মধ্যে এখানে পাথরের একটা ওয়ালের মতো আছে, ওই অপরদিকে পানি আছে, লবণাক্ত পানি। এই পাথর ছুঁয়ে ছুঁয়ে যে পানিটা চলে আসবে তার মধ্যে কোনো লবণাক্ততা থাকবে না, তাই এটা মিঠা পানির উৎস। এখানে বেডরক, পাথর কেটে কেটে যে গড় তৈরি করা হয় সেটা বেডরক বলা হচ্ছে। এইখান দিয়ে এই পাথর ছুঁয়ে যে পানিটা আসবে সেটাই হচ্ছে বেডরক থেকে নির্গত পানি। অগভীর কূপের মাধ্যমে আর্টেসিয়ান বেসিন থেকে নির্গত পানি, চতুর্দিকে মরুভূমি, মাঝখানে পানি, নিচু জলাশয়, এটাকে বলা হচ্ছে আর্টেসিয়ান বেসিন। এখান থেকে আমরা যে পানিটা পাই সেটাও ভূপৃষ্ঠের পানির উৎস। অগভীর কূপের মাধ্যমে পাললিক ও বালুশিলার সঞ্চারণ থেকে নির্গত পানি, চতুর্দিকে বালু রাশি আছে, মাঝখানে পানি। এই বালু ছুঁয়ে ছুঁয়ে সমুদ্র থেকে যে পানি এসে এখানে জমা হচ্ছে, এখানে কোনো লবণাক্ততা নাই। লবণাক্ততা না থাকার কারণে এই পানিগুলো মিঠা পানির উৎসের মধ্যে পড়ে। কৃত্রিম উপায়ে অ্যাকুইফার থেকে নির্গত পানি, একটা গাছ ছুঁয়ে পানি বের হচ্ছে, পাথর দিয়ে পানি আসতেছে, মাঝখানে পানি সঞ্চিত আছে বনভূমির মধ্যে। এই যে গাছ থেকে পানি ছুঁয়ে আসছে সেটা কৃত্রিম উপায়ে এর মধ্যে পানি সঞ্চিত হয়েছে, মানুষের কোনো হাত নাই, তাই এটাকে বলছে কৃত্রিম উপায়ে অ্যাকুইফার থেকে নির্গত পানি। পৃথিবীতে মিঠা পানির বন্টন, পৃথিবীতে মিঠা পানির বন্টনের একটি সারণী নিচে দেওয়া হলো। পানির উৎস, আয়তন হিসেবে মাইল পার কিউব, শতকরা পরিমাণ। হ্রদের পানি আয়তন হিসাবে 3000 মাইল কিউব, শতকরা পরিমাণ 0.009। নদীর পানি এটাও 3000 মাইল কিউব, শতকরা পরিমাণ 0.001। উত্তর মেরুর বরফ থেকে আমরা 1.992% পানি পাচ্ছি, দক্ষিণ মেরুর বরফ থেকে 0.154% পাচ্ছি, জলীয় বাষ্প থেকে আমরা 0.001% পাচ্ছি, ভূগর্ভের পানি থেকে 0.635% পাচ্ছি। মোট মিঠা পানির পরিমাণ এত, এবং শতকরা পরিমাণ হিসাবে ধরলে 2.792। অন্যদিকে মোট লবণাক্ত পানির পরিমাণ এত মাইল কিউব, বা মোট পানির শতকরা 97.208% হচ্ছে লবণাক্ত পানি, আর মিঠা পানি মাত্র 2.792%। এতক্ষণ আমরা যা আলোচনা করলাম তার উপরে সংক্ষিপ্ত একটা মূল্যায়ন হবে, 6টা প্রশ্ন আসবে, তোমরা খাতায় উত্তরগুলা লিখে ফেলবে সাথে সাথে। প্রথম প্রশ্ন, পানি কোন ধরনের অক্সাইড? দ্বিতীয় প্রশ্ন, বাইসালফেট আয়ন কোন ধরনের পদার্থ? তৃতীয় প্রশ্ন, অ্যালুমিনিয়াম ক্লোরাইড কোন প্রকারের অ্যাসিড? চতুর্থ প্রশ্ন, হাইড্রোজেন ক্লোরাইডের অনুবন্ধী ক্ষার কি? পঞ্চম প্রশ্ন, আরহেনিয়াসের মতবাদের অন্য নাম কি? ষষ্ঠ প্রশ্ন, ইলেকট্রনীয় মতবাদ কোনটি? তোমরা উত্তরগুলা খাতায় লিখে ফেলো।
এবার আমি উত্তরগুলো দিয়ে দিচ্ছি, মিলে নেও কার কয়টি হলো। পানি কোন ধরনের অক্সাইড? উভধর্মী। বাইসালফেট কোন ধরনের পদার্থ? উভধর্মী। অ্যালুমিনিয়াম ক্লোরাইড কোন প্রকারের অ্যাসিড? লুইস অ্যাসিড। এই ছেলের অনুবন্ধী ক্ষার কি? ক্লোরাইড আয়ন। আরহেনিয়াসের মতবাদের অন্য নাম কি? জলীয় মতবাদ। ইলেকট্রনীয় মতবাদ কোনটি? লুইসের মতবাদ ইলেকট্রনীয় মতবাদ নামে পরিচিত। আজ যা কিছু শিখলাম, আরহেনিয়াসের মতবাদ সম্পর্কে জানলাম, ব্রনস্টেড লাউরির মতবাদ সম্পর্কে জানলাম, লুইসের মতবাদ সম্পর্কে জানলাম, মিঠা পানির উৎস সম্পর্কে জানলাম। হোমওয়ার্ক, তোমরা বাসায় অনুবন্ধী অ্যাসিড ও অনুবন্ধী ক্ষারকে উদাহরণ সহ ব্যাখ্যা করো। এই প্রশ্নের উত্তরটি রেডি করে রাখবে, পরে আমি দেখে নেব। আগামী ক্লাসে পানির বিশুদ্ধতার মানদণ্ড নিয়ে আলোচনা করব। সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের ক্লাস এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।